সুবিধার জন্য আমরা আজ এই অ্যালায়েন্সের সূচনা করতে যাচ্ছি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অ্যালায়েন্সের ঘোষণা করা হচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আমরা ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জাফর, যিনি দীর্ঘদিন যাবৎ দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম পৃষ্ঠপোষক ও অভিভাবকের ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি ই-ক্যাবের অনুষ্ঠানেও তিনি যোগ দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। স্যার, অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদেরকে। এছাড়াও আমাদের সাথে প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাহেল আহমেদ। উপস্থিত আছেন আইএসপিএবি প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিনুল হাকিম। উপস্থিত আছেন আইএসপিএবি জেনারেল সেক্রেটারি জনাব মোহাম্মদ এমদাদুল হক এবং প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সৈয়দ এম ওমর তাইয়াব। সরকারি ডিজিটাল বাংলাদেশ ভিশনের আলোকে দেশের তথ্য প্রযুক্তি খাত যখন সম্ভাবনার অগ্রযাত্রায় দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে, তখন এই সহজ ঋণের সাহায্যে দেশের ইন্টারনেট সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলো দেশব্যাপী ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছেন। এই পার্টনারশিপের ফলে আইএসপিএবি সদস্যরা প্রাইম ব্যাংক থেকে কোনো জামানত ছাড়াই 50 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন এবং ঋণের পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট খোলা, ইন্টারনেট ব্যাংকিং সহ আরও অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন অতি সহজে, যার ফলে এই গুরুত্বপূর্ণ খাতে প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবেন। সৃষ্টি হবে অনলাইন ব্যবসার নতুন সুযোগ ও কর্মসংস্থান। তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য যেমন অত্যাবশ্যকীয়, তেমনি সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। আজকের এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনটিও ইন্টারনেটের কারণেই সম্ভব হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানটি প্রাইম ব্যাংকের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের সাথে আমাদের সাংবাদিক বন্ধুরাও ওয়েবিনারে যুক্ত আছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাদের জন্য থাকবে প্রশ্ন উত্তর পর্ব এবং পুরো অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের শুরুতেই নতুন এই অ্যালায়েন্স সম্পর্কে বিস্তারিত বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার সহকর্মী প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সৈয়দ এম ওমর তাইয়াবকে। তৈয়ব ভাই, প্লিজ। ধন্যবাদ নাজমুল। আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জাফর মহোদয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব আমিনুল হাকিম এবং সেক্রেটারি জেনারেল জনাব এমদাদুল হক, প্রাইম ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রাহেল আহমেদ এবং আমার সহকর্মী ব্র্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জনাব নাজমুল করিম চৌধুরী, আপনাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের সাথে যারা অনলাইনে উপস্থিত থেকে এই প্রোগ্রামটি দেখছেন, সাংবাদিক বন্ধুরা এবং প্রাইম ব্যাংক পরিবারের সদস্যরা এবং আইএসপিএবি পরিবারের সদস্যরা যারা দেখছেন, তাদের সবাইকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমরা প্রাইম ব্যাংক খুবই পরিকল্পিতভাবে গত কিছুদিন ধরেই আইসিটি সেক্টরে যারা বড় বৃহৎ ট্রেড বডিগুলো আছে সবার সাথেই পর্যায়ক্রমে একটি অ্যালায়েন্স ফর্ম করছি। ইতিমধ্যে আমরা বেসিস এবং ই ক্যাবের সাথে তাদের মেম্বারদের এমএসএমই ফাইন্যান্সিং কার্যক্রমকে জোরদার করার জন্য দুটো অ্যালায়েন্স ফর্ম করেছি যা মাত্র কিছুদিন আগেই। সো আজকে আইএসপি অ্যাসোসিয়েশনের সাথে যে অ্যালায়েন্সটা আমরা ফর্ম করছি সেটি তারই ধারাবাহিকতার অংশ। প্রথমে আমি একটু বলে নিতে চাই যে পারপাসটা কি, কেন আমরা অ্যালায়েন্স ফর্ম করছি। আমরা যদি দেখি যে বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশের যে জার্নি, এই জার্নির বাস্তবায়ন যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে ইন্টারনেট ফর অল এই লক্ষ্য অর্জন করাটা কিন্তু খুবই জরুরি। গত এক দশকে বাংলাদেশে ইন্টারনেট পেনিট্রেশন রেট ব্যাপকভাবে বেড়েছে। সাম্প্রতিক একটি গবেষণায় আমরা জানি যে এখন বর্তমানে
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিন্তু 9.5 কোটি হচ্ছে মোবাইল বেস ইন্টারনেট ইউজার, মাত্র 80 লক্ষ ব্রডব্যান্ড কানেকশন আছে। সো আমাদের মনে হয় যে ব্রডব্যান্ড কানেকশনের এই ব্যাপ্তিটা আরো অনেক বেশি বাড়ানো দরকার। সারা দেশে ঢাকার বাইরে যে অঞ্চলগুলো আছে, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে এর বিস্তার ঘটানো দরকার, এবং এখানে একটা বিশাল আনট্যাপ মার্কেট কিন্তু আছে। সো এটা যদি আমরা করতে পারি, তাহলে যেটা হবে, বিপুল একটা জনগোষ্ঠী ইন্টারনেট সার্ভিসের আওতায় আসবে। ঠিক তেমনি গ্রামাঞ্চলে কর্মসংস্থান তৈরি হবে, উদ্যোক্তা তৈরি হবে, এবং ফলশ্রুতিতে ব্রডব্যান্ড মার্কেটের যে বর্তমান মার্কেট সাইজ বছরে প্রায় 3,000 কোটি টাকার মতো, সেটিও বহু গুণেই বৃদ্ধি পাবে। এছাড়াও 1,75,000 শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আছে, এবং সেইগুলো কিন্তু সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা যদি একটা লক্ষ্য ঠিক করতে পারি যে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই একটি অন্তত ডিজিটাল ল্যাব থাকবে, তাহলে এই যে একটা বিশাল ইনভেস্টমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ইন্টারনেট সার্ভিস এনশিওর করার জন্য দরকার, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। এছাড়াও আমাদের দেশের যে সমস্ত সরকারি বেসরকারি অফিস আদালত এবং আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, ইভেন মুদির দোকানেও আমরা যদি ইন্টারনেটটাকে সহজলভ্য করতে পারি, তাহলেই কিন্তু যে জার্নিটা, যে স্বপ্নটা আমরা দেখি যে ই কমার্সের একটা বিপ্লব হবে এই দেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে উঠবে, মানুষ অত্যন্ত দ্রুত গতিতে তার কমিউনিকেশন গুলো সম্পন্ন করতে পারবে, সেগুলো সবই সম্ভব হবে। আমরা যারা শহরে থাকি, আমরা কিন্তু ধরেন যেটা আমরা আমাদের যে মৌলিক 5টা চাহিদা, তার মধ্যে কিন্তু এখন 6 নম্বর চাহিদা হিসেবে আমরা ওয়াইফাই অ্যাক্সেস কেও ধরে নিই। আমরা বলি যে মানে যেখানেই যাই আমরা কিন্তু ওয়াইফাই অ্যাক্সেস খুঁজি। সো এই ব্যাপারটা কিন্তু গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়া দরকার। আমার মতে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েই একটা ওয়াইফাই হটস্পট থাকা উচিত, যেখানে সেই এলাকার লোকজন এসে খুব সহজেই তাদের যোগাযোগের কাজগুলো সম্পন্ন করতে পারবে। কারণ প্রত্যেকেরই অনেক ফ্যামিলি মেম্বার দেশের বাইরে বিভিন্ন জায়গায় থাকে, এবং তারা এখন মোবাইল ইন্টারনেট ইউজ করে এক্সপেন্সিভ ওয়েতে কমিউনিকেশনটা করছে। সো এই কাজের জন্য, এবং এই যে একটা বিশাল আনট্যাপ মার্কেট এবং ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির প্রসার ঘটানোর যে ফাইন্যান্সিং নিড দরকার হবে সামনের দিনগুলোতে, সেই নিডের সামান্য কিছু অংশ হলেও যদি আমরা পূরণ করতে পারি, সেই কারণেই কিন্তু আজকে প্রাইম ব্যাংক এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন একসাথে যুক্ত হয়ে এই অ্যালায়েন্সটি আমরা ফর্ম করছি। আমার কলিগ নাজমুল অলরেডি বলেছেন যে এই অ্যালায়েন্সের মূল যে ব্যাপারটা, তা হচ্ছে এসএমই অন্তর্ভুক্ত যে এই সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে ফ্যাসিলিটেট করা। সো আইএসপি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যে মেম্বাররা আছেন, তারা তাদের বিজনেসটাকে এক্সপান্ড করার জন্য যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার হয়, সেগুলোর জন্য আমরা সম্পূর্ণ জামানতবিহীন ভাবেই এসএমই লোন প্রদান করব। 50 লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা তারা নিতে পারবেন। এছাড়াও একটা ব্যবসা চালাতে অন্যান্য অনেক সুবিধার প্রয়োজন হয়, যেমন ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের দরকার হয়, ওয়ার্ক অর্ডারের এগেইনস্টে যে ফাইন্যান্সিং সেটা দরকার হয়, ব্যাংক গ্যারান্টি প্রয়োজন পড়ে, টার্ম লোন নেয় অনেকেই, লিজ ফাইন্যান্সিং এর দরকার হয়। সবকিছুই কিন্তু আমরা এই ফাইন্যান্সিং এর মধ্যে ক্যাটার করতে পারবো। যেহেতু আমাদের ব্যাংকে আসলে সব ধরনের প্রোডাক্ট আছে, আমরা সব ধরনের প্রোডাক্ট দিয়েই আইএসপি মেম্বারদেরকে ফ্যাসিলিটেট করার জন্য কাজ করব। আমরা আইএসপির মেম্বাররা যাতে খুব সহজেই ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তাদের যে ট্রানজ্যাকশনের মাধ্যমে তারা যেন বেনিফিটেড হন, সেই ধরনের প্রোডাক্ট আমরা ডিজাইন করেছি, সেগুলো আমরা ক্যাটার করব। আর তাছাড়া সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা এই অ্যালায়েন্সের মাধ্যমে দিব, যে সারা বাংলাদেশে আমাদের 146 ব্রাঞ্চ এবং আমাদের রিলেশনশিপ টিম আছে, সবার মাধ্যমে আমরা বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গাতেই কিন্তু আমরা সার্ভিস দিতে পারবো নিরবিচ্ছিন্ন থ্রু আওয়ার ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার। আমরা মনে করি যে এই যে যৌথ প্রয়াসে আজকে আমরা শুরু করতে যাচ্ছি, এর মাধ্যমে যদি আমরা অন্তত 20টা জেলাকেও এই বছরে ইন্টারনেট সার্ভিসের আওতায় নিয়ে আসতে পারি, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা অর্জন হবে। প্রাইম ব্যাংক থেকে আমরা এই ধরনের আরো অ্যালায়েন্সের মাধ্যমে আইসিটি এবং অন্যান্য সেক্টরকে অন্তর্ভুক্ত করব, এবং আমাদের কার্যক্রমকে সামনের দিনগুলোতে আরো জোরদার করব। আমাদের এই অগ্রযাত্রায় সহযোগী হওয়ার জন্য আমি আইএসপিএবি এর সকল কর্মকর্তা, বিশেষ করে আমিনুল হাকিম ভাই, আমাদের এমদাদুল হক ভাই, এবং খুব না বললে নয় মনিউদ্দিন ভাই, যিনি এখানে এই মুহূর্তে নেই, আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন গত 1 মাস সেই অ্যালায়েন্স লঞ্চ করার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মন্ত্রী মহোদয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি জানাতে চাই, কারণ উনি গত মাত্র কয়েকদিন আগেই ই ক্যাবের লঞ্চিং এ ছিলেন আমাদের সাথে, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। স্যার, আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা।
সো প্রাইম ব্যাংক এবং প্রাইম ব্যাংক এবং আইএসপি অ্যালায়েন্সের এই কার্যক্রমে আমরা প্রাইম ব্যাংক থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাব, এবং আমি আশা করি আমরা যৌথভাবে যদি এই কাজটি সামনের দিকে নিয়ে যাই, তাহলে বাংলাদেশে ইন্টারনেটের যে প্রসার, সেখানে আমরা একটা মাইল ফলক স্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। এখন আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন আইএসপিবি জেনারেল সেক্রেটারি জনাব মোহাম্মদ এমদাদুল হক। এমদাদ ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের আইএসপি ইন্ডাস্ট্রির অভিভাবক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের এই সেক্টরের জন্য যে তার যখন এই ইন্ডাস্ট্রি নিয়ে উনি কাজ করেন, তার আগে উনি কম্পিউটার নিয়ে কাজ করতেন। কম্পিউটার নিয়ে কাজ করার পরই আইএসপির জন্ম হয়েছে। আইএসপির জন্মলগ্ন থেকে যাকে আমরা এই ইন্ডাস্ট্রির সাথে পাচ্ছি, সেই ব্যক্তিত্ব জনাব মোস্তফা জব্বার। আমি কৃতজ্ঞতা জানাই প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রাহেল আহমেদ ভাইকে, কারণ উনি প্রথম ব্যাংক যে আমাদের এই ছোট ছোট উদ্যোক্তা যারা আছে বাংলাদেশের, 50 লাখ টাকা কারা লোন নেবে, তারাই লোন নেবে। ছোট ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তারা হয়তো আরো বেশি আকারে লোন নেবে, কিন্তু এই ছোট উদ্যোক্তাদের জন্য এই প্রাইম ব্যাংক আমাদের আইএসপি ইন্ডাস্ট্রির সাথে এগিয়ে এসছে, একসাথে কাজ করবে বলে আমি কৃতজ্ঞতা জানাই রাহেল ভাইকে। আমি কৃতজ্ঞতা জানাই চিফ এসএমই সৈয়দ ওমর তায়েব ভাইকে। আমি নাজমুল করিম চৌধুরী ভাইকেও কৃতজ্ঞতা জানাই। আর আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আইএসপিবির প্রেসিডেন্ট এবং অন্যান্য ইসিরা, যার কথা না বললেই না আমার তরফ থেকেও, যে আমাদের মঈন ভাই, মঈন আহমেদ, যে এই গত 1 মাস অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাই যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে প্রাইম ব্যাংকের এই টপ ম্যানেজমেন্ট ছাড়াও অন্যান্য যারা আছে, আমাদের এই মেম্বারদেরকে যারা সহযোগিতা করবে, তাদেরকে আমি অ্যাডভান্স কৃতজ্ঞতা জানিয়ে রাখছি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আসলে আমাদের সারা বাংলাদেশে আমরা ইন্টারনেট দিচ্ছি মাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট 7 to 8% লোকজনের কাছে এখন পর্যন্ত পৌঁছতে পেরেছি। এখনো কিন্তু আমাদের প্রায় 90%-এর উপরে জায়গা বাকি আছে যেসব ইউজারদেরকে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটে পৌঁছতে পারিনি। আসলে এই ব্রডব্যান্ড ইন্টারনেট প্রত্যেকটা আনাচে কানাচে, ইউনিয়নে, গ্রামে পৌঁছানোর জন্য আমাদের ছোট বড় প্রত্যেকটা আইএসপির কিন্তু অবদান আছে। এখানে আমি বলবো আজকে যাদের জন্য এই লোনটা আপনারা লঞ্চ করছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের ছোট ছোট উদ্যোক্তারাই এই লোনটা বেশি নেওয়ার চেষ্টা করবে, কারণ তারা হয়তো একটা থানা বা দুটো থানাতে তারা তাদের সেবাটা পরিচালনা করছে। হয়তো যদি এই লোনটা পায়, হয়তো আরেকটা থানা, তৃতীয় আরেকটা থানাতে তারা তাদের সেবাটা পরিচালনা করবে। এভাবেই একের পর এক থানা সংযুক্ত হতে হতে দেখা যাবে যে একসময় আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে যেতে সক্ষম হব। আমি খুব বেশি সময় নেব না। আমাদের সকলের প্রতি, বিশেষ করে আমাদের যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছে আইএসপি ইন্ডাস্ট্রির, আসলে তারা আইএসপি ইন্ডাস্ট্রিকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রিটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তারা আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকে। বিশেষ করে গত 2 দিন আগেও আমরা একটা প্রেস কনফারেন্স করেছি। আমরা তাদের সাথে একসাথে মিলে এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার জন্য আমরা চেষ্টা করছি। এর সাথে আবার আমাদের এই যে প্রাইম ব্যাংক আমাদের সাথে এগিয়ে এসছে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আবারও আমরা চাই যে আপনাদের হাত ধরে হয়তো অন্যান্যরাও আরো আকৃষ্ট হবে, অন্যান্য ব্যাংকগুলিও, যে আমাদের এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে এখানে কিন্তু আমাদের ছোট ছোট উদ্যোক্তা, তারা কিন্তু টাকা দিবে, আপনারা ভয় পেন না তাদেরকে লোন দিতে। আমরা অফকোর্স আপনাদেরকে সাপোর্ট করব, যে আমাদের মেম্বার যারা আছে, বিশেষ করে আইএসপিবির মেম্বার যারা আছে, তাদেরকে আপনারা লোন দিবেন। কারণ তাদের এই যে আমাদের গার্জিয়ান বসে আছে সামনে, উনি কিন্তু আমাদেরকে একটা লাইসেন্স দিয়েছেন, যে এই লাইসেন্স না হলে কিন্তু এই ব্যবসাটা করা যায় না। একটা ট্রেড লাইসেন্স হয়তো নিয়ে অন্য ব্যবসা করা যায়, অনেক ব্যবসা করা যায়, কিন্তু বিটিআরসির লাইসেন্স ছাড়া, ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের লাইসেন্স ছাড়া ইন্টারনেট বিজনেস করা যায় না। এই লাইসেন্সটা যদি ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে, সে বিজনেস করতে পারে না। সুতরাং যে বিজনেস করবে সে অবশ্যই আপনার পেমেন্টটা সঠিক সময়ে রিটার্ন করবে।
তো আমরা চাই আমরা একসাথে কাজ করব। আপনারা এগিয়ে এসেছেন, এই জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইমদাদ ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন আইএসপিএবির সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিনুল হাকিম। আমি এখন আমিনুল হাকিম ভাইকে রিকোয়েস্ট করছি আপনার বক্তব্যের জন্য। ধন্যবাদ নাজমুল করিম ভাই। এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এবং তার থেকেও বড় পরিচয় আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক, আমাদের অভিভাবক, আপনাকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। প্রাইম ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর রাহেল ভাই, তৈয়ব ভাই, সবাইকে আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি প্রাইম ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের একটা কাজের জন্য, আমাদের সাথে একসাথে চলার জন্য, অঙ্গীকার হওয়ার জন্য। এবং আজকে যে এমইউ কিংবা সাইনিং সেরিমনিটা হচ্ছে আপনাদের স্বতঃস্ফূর্তর জন্য আমরা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৈয়ব ভাইকে বিশেষভাবে আমি একটু ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ এই অত অল্প সময়ের মধ্যে এমইউ সাইনিংটা কমপ্লিট করে আমাদের কি ধরনের ফ্রেমওয়ার্ক হতে পারে, আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমরা কিভাবে সেফ সাইডে নিয়ে আসতে পারি, ব্যাংকিং সেক্টরটাকেও কিভাবে সেফ সাইডে নিয়ে আসতে পারি, এই এত অল্প সময়ের মধ্যে আসলে এটা ইটস রিয়েলি টাফ জব। তারপরে তৈয়ব ভাইয়ের বিশেষ তত্ত্বাবধানে এই কাজটা দ্রুততার সহিত করার জন্য ওনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা সবাই জানি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে, করোনা পরিস্থিতিতে শুধু বাংলাদেশ না, বিশ্ব থমকে গেছিল। এবং এই থমকে যাওয়াতে আমাদের বিভিন্ন ভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা পার্সোনাল লাইফ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কাজের সমস্যা হচ্ছিল। ইন্টারনেটের মাধ্যমে কিংবা আইসিটির মাধ্যমে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি এবং দেশকে আজকে ডিজিটাল ভাবে সক্ষম রাখতে পেরেছি। আমরা সবাই জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে উনি কিভাবে প্রত্যেকটা টিভির মাধ্যমে আমরা যেটা দেখেছি, জেলা প্রশাসক, প্রতিমন্ত্রী বর্গদের সাথে মিটিং করা, টেলিকনফারেন্সিং এর মাধ্যমে তথ্য প্রযুক্তির প্রত্যেকটা ফিচার উনি ইউজ করে কিভাবে দেশকে সচল রেখেছেন। তো ইন্টারনেট এখানে একটা সহায়ক ভূমিকা পালন করেছে। এবং আমি বিশ্বাস করি এই প্রাইম ব্যাংকের মাধ্যমে আমাদের যে অর্থনৈতিক অবস্থা থমকে গিয়েছিল, আশা করি এই অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তারা খুব সহজেই আবার ঘুরে দাঁড়াতে পারবেন, ফিরে দাঁড়াতে পারবেন এবং দেশব্যাপী একটা বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আমরা পূর্বের বক্তার মাধ্যমে জানতে পারলাম যে মাত্র বিটিআরসি তথ্য অনুযায়ী 80 লক্ষ ব্রডব্যান্ড ইউজার আছে। আবার এটাও জানি যে ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী হচ্ছিল কি মিনিমাম 10 এমবিপিএস এর একটা কানেক্টিভিটি বলা হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা অনস্বীকার্য, আমরা স্বীকার করতে বাধ্য হই যে গ্রামে গঞ্জে কিন্তু এখন পর্যন্ত ফিক্সড ব্রডব্যান্ডটা সেভাবে পৌঁছেনি। এবং 17 কোটি মানুষের দেশে মাতৃলক্ষ ইন্টারনেটটা আসলে খুব অপ্রতুল এবং খুবই সংখ্যার দিক থেকে খুবই ছোট। এখনো এটা গ্রিনফিল্ড। আশা করি এই প্রাইম ব্যাংকের আজকের চুক্তির মাধ্যমে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে পারবে, তারা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে পারবে এবং আগামী দিনগুলোতে বিজনেসটাকে ওনারা নেক্সট স্টেপে নিয়ে যেতে পারবে। উদাহরণস্বরূপ আমি একটু বলতে পারি যে এমদাদ ভাই যেটা বলেছিলেন যে আমাদের মেম্বারদের একটা লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হচ্ছে, সেই দিক থেকেও আমি বলবো প্রাইম ব্যাংক আমরা একটা স্টেপ এগিয়ে আছি। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নির্ভর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান না, আমাদের বিটিআরসি থেকে একটি ইন্টারনেট সার্ভিসের জন্য লাইসেন্স গ্রহণ করতে হয় যার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। এবং আমরা যদি বিভিন্ন ইএসএফ ফান্ডের দিকেও তাকিয়ে দেখি, সেখানেও দেখা যাবে যে আমাদের রিটেনশন কিন্তু খুবই ভালো। এবং আইএসপি ইন্ডাস্ট্রি থেকে আজ পর্যন্ত যারা যতটুকু লোন নিয়েছেন কিংবা কোলাটেরাল দিয়ে কিংবা কোলাটেরাল ছাড়া, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনার রিকভারি অলমোস্ট 100%। সেই দিক থেকে আমি এতটুকু প্রাইম ব্যাংককে আশ্বস্ত করতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিতে ওনারা যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এই প্রাইম ব্যাংকের সাথে আমরা দীর্ঘদিন ইনশাল্লাহ পথ চলবো। সর্বোপরি হচ্ছিল গিয়ে প্রাইম ব্যাংকের এই এসএমই লোনের জন্য, এমএসএমই লোনের জন্য আশা করছি আমাদের যে সদস্য প্রতিষ্ঠান আছেন, আজকে মিটিং এ যারা উপস্থিত আছেন কনফারেন্সে, তারা সবাই বিভিন্ন সুযোগ সুবিধাগুলি অ্যাভেল করতে পারবেন কিছু নিয়ম নীতি মেনটেন করে। এবং যেটা হয়তোবা আগামী কিছুক্ষণ পরেও ওনারা শেয়ার করবেন যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে ব্যাংকের সাথে যোগাযোগ করব, সিঙ্গেল পয়েন্ট অফ কন্টাক্ট কে থাকবে এই এগ্রিমেন্টে, আমরা সবকিছু বিস্তারিত জানতে পারবো।
পরিশেষে আমি আবারও আমাদের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যারকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু আজকের জন্য অভিভাবক না, উনি দীর্ঘদিনের অভিভাবক, জন্মলগ্ন থেকে অভিভাবক, এবং আশা করছি আগামী দিনগুলোতেও এই অভিভাবকত্ব আমরা পাবো। যেভাবে উপদেশ আদেশ পেয়েছি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির পাশে থাকবে, এবং প্রাইম ব্যাংকের শুভকামনা করছি। প্রাইম ব্যাংকে আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকার জন্য আমরা আজকে দুই পক্ষে অঙ্গীকার করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিনুল হাকিম ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যার। কিছুদিন আগেই আমরা ই-ক্যাবের যে অনুষ্ঠান করেছি অ্যালায়েন্সে, স্যার যোগ দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছেন। আমি এখন মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যারকে বলছি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে একটি চমৎকার মুহূর্ত, বিশেষ করে আমাদের তথ্য প্রযুক্তি খাতে প্রাইম ব্যাংক আরো একটি নতুন মাইলফলক তৈরি করার যে সূচনা করেছে, এই জন্য প্রথমে আমি প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং পরিচালকবৃন্দ যারাই আছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ দেই। আমরা যারা তথ্য প্রযুক্তির সাথে যুক্ত তারা বাংলাদেশের প্রেক্ষিতেও অন্তত পক্ষে ব্যাংকের কাছে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার মতন অবস্থায় ছিলাম না। এটাকে এইভাবে ব্যাখ্যা করা উচিত যে আমাদের চালচলাহীন ব্যবসা, এবং ব্যবসার মধ্যে আমরা লোহালক্কর রাখি না, বাড়িঘর রাখি না, জমি জমা রাখি না, এবং দৃশ্যমান বস্তুত পক্ষে নাই। তো সেই রকম একটা প্রতিষ্ঠানে ব্যাংক যুক্ত হবে, এটা আসলে এক ধরনের প্রচলিত ধ্যান ধারণার বাইরের চিন্তা ভাবনা। এটা গোড়া থেকে আমরা লক্ষ্য করেছি। আমার প্রায় 33 বছর এই ইন্ডাস্ট্রিতে, এবং এই 33 বছর ইন্ডাস্ট্রির মধ্যে আমার কোটি টাকার মেধাস্বত্ব থাকলেও ব্যাংকের কাছে যদি জমি জমা বন্ধক না রাখি তাহলে এটারে কোলাটারাল বলা হয় না, এবং আমার মেধাস্বত্বের মূল্যায়ন হয় না। তো সেই কারণে আমরা মোটামুটি ব্যাংক থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থার ভিতরেই থাকি। আমাদের কারো যদি দেখানোর মতন কিছু সম্পদ থাকে, বাড়িঘর জমি জমা যদি কিছু থাকে, বা পৈতৃক ভিটা বাড়ি যদি কিছু থাকে, সেগুলো দিয়ে আমাদেরকে আসলে আমাদের পুঁজি সংগ্রহ করার মতন কাজ করতে হয়েছে। তো আমি প্রাইম ব্যাংককে ধন্যবাদ দেই এই কারণে যে প্রাইম ব্যাংক ইতিমধ্যে আমাদের তথ্য প্রযুক্তির 3টি খাতে তাদের যে সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছে, বেসিসের সাথে করেছে, ই-ক্যাবের সাথে করেছে, এবং আইএসপিবির সাথে করেছে। এটি এই তথ্য প্রযুক্তি খাতের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের পুরো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিনন্দনযোগ্য। আপনারা যে আমাদের গুরুত্বটা উপলব্ধি করেছেন সেটির জন্য বেশি অভিনন্দন জানাই। এক সময়ে কেবল প্রাইম ব্যাংক না, ব্যবসা বাণিজ্য অর্থাৎ ব্যাংকিং কাউকে করতে হয় এবং ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করতে হয়, তাহলে আমাদের আইসিটি নিয়েই চিন্তা করতে হবে। কারণ ব্যাংকের জন্ম যে কারণে, সেটি হচ্ছে শিল্প, কলকারখানা, বাণিজ্য প্রতিষ্ঠান, তার জন্য পুঁজি যোগান দেওয়া, লগ্নি দেওয়া, এবং সেখান থেকে এই পুঁজি এবং লগ্নির বিনিময়ে যে মুনাফাটা অর্জন করা যায় সেইটি দিয়ে আসলে তো ব্যাংক পরিচালিত হয়। তো প্রথম শিল্প বিপ্লবে একদম প্রধানত দৃশ্যমান ছিল যে
এই তো একটা যন্ত্র আছে, সুতরাং এই যন্ত্রটা জিম্মি রেখা আমার কাছ থেকে যদি কেউ ঋণ নেয় তাহলে আর কিছু না হোক যন্ত্রটা তো আমি পাবো। দ্বিতীয় শিল্প বিপ্লবেও ঠিক একই অবস্থা হয়েছে, কারণ তখন শিল্প কলকারখানা আরো বেড়েছে। তৃতীয় শিল্প বিপ্লবে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম, কম্পিউটার আসলো এবং কম্পিউটার আসার পরে কম্পিউটার বেসড কিছু ইন্ডাস্ট্রি হলো, কিন্তু ব্যাংক ঠিক তার প্রচলিত ধারণা দ্বিতীয় শিল্প বিপ্লবের পরেরটাতে যেতে পারে নাই। আমি মাঝে মধ্যে একটি দৃষ্টান্ত দেই, সেটি হচ্ছে ধরেন এখন সিডি নাই, এক সময় আমরা যখন মাইক্রোসফট উইন্ডোজ কিনতাম বা মাইক্রোসফট অফিস কিনতাম, একটা সিডি বা ডিভিডিতে দেওয়া হতো, তার দাম হয়তো 40-50 টাকা, কিন্তু ওই জিনিসটা আমি 30,000-40,000 টাকা দিয়ে কিনতাম। 30-40 টাকার বস্তুগত সম্পদ আমি যে 40-50 হাজার টাকা দিয়ে কিনছি, এর মাঝখানের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমরা ব্যাংকগুলোকে বুঝাইতে পারি নাই। এই যে বাকিটা যে আমার মেধার মূল্য, এইটা বোঝানোটা কঠিন ছিল। ঠিক একইভাবে আমরা যখনই এর এক্সপানশন গুলো শুরু করলাম, কারণ আমাদের প্রথম দিকে ব্যবসা ছিল কম্পিউটার কেনা আর বেচা, কিন্তু এখন যদি আপনি ভাবেন তাহলে আমার মনে হয় যে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড, জীবনধারা, সরকার, বাণিজ্য, তার এমন কোনো খাত নাই যে খাতে আপনি আমাদেরকে এখন আর অস্বীকার করতে পারেন। আমি যদি বলি একটু হয়তো মনে হবে খুব বাড়াবাড়ি, কিন্তু এখন যে করোনার সময়ে আছেন, আপনার কাছ থেকে যদি আমি মোবাইল ফোনটা আর ইন্টারনেটটা কেড়ে নিই, তাহলে আপনি টের পাবেন যে আপনার দম বন্ধ হয়ে গেছে কিনা। কারণ আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হবেন, বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হবেন, ব্যবসা বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হবেন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবেন, সরকার থেকে বিচ্ছিন্ন হবেন। তার মানেটা হচ্ছে আমি কিন্তু এখন ষষ্ঠ মৌলিক প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছি। এবং ইন্টারনেটকে আমি বরাবরই বলে আসছি একদম গোড়া থেকে, যে ইন্টারনেট মেক্সিকোতে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর বাকি দেশগুলো একটা সার্টেন টাইমে এসে এই মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে বাধ্য হবে, এবং এর একটা অর্থনৈতিক ভিত্তি আছে, যে অর্থনৈতিক ভিত্তিটা আমরা এখনো পর্যন্ত সেইভাবে উপলব্ধি করি না। কিন্তু কোন দেশে যদি 10% ব্রডব্যান্ড জাস্ট পেনিট্রেশনটা বাড়ে, ধরেন আমার এইবার 80 লক্ষ এই ব্রডব্যান্ড ব্যবহারকারী আছে, আমি এক বছরে যদি আরো 10% বাড়াই এবং এটা 88 লক্ষর মধ্যে গিয়ে পৌঁছায়, তাহলে এর ইম্প্যাক্ট কিন্তু আমার জিডিপিতে, আমার বক্তব্য না, এটা বিশ্বব্যাপী যারা স্বীকৃত মানুষ তাদের বক্তব্য, যে জিডিপিতে এর অবদান হবে 1.2% থেকে 2%। এবং এখন একটু চিন্তা করে দেখেন, যদি সেটা হয় তাহলে এই ইন্টারনেটকে আমার অবহেলা করার মতন অবস্থা আছে কিনা। আমরা এতদিন পর্যন্ত যেমনি হোক মনে হতো যে ইন্টারনেট ব্যবহার করি, আমার মোবাইলে একটু যদি ফেসবুক ব্রাউজ করতে পারলাম, একটু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারলাম, তাইলেই বোধহয় আমার ইন্টারনেটের চাহিদাটা পূরণ হয়ে গেল। কিন্তু এখন যদি আপনি একদম গ্রামের ক্লাস 1-এ পরে একটা বাচ্চাকে খোঁজ করেন, ওই বাচ্চা কিন্তু বলবে যে আমার অনলাইন ক্লাস করতে হলে আমার একটা মোবাইল ফোন দাও আর আমার ইন্টারনেট দাও। আমাদের এই বিষয়টা বোঝা দরকার। আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, মোবাইল ফোনের যে ইন্টারনেট আছে এটি আমাদের এখানে অবশ্যই অনেক বেশি, এবং এটা দিয়ে আমার ছোটখাটো প্রয়োজন মিটে। কিন্তু ইন্টারনেট বলতে যদি রিয়েল অর্থেই বোঝানো হয়, তাহলে আমাকে বোঝাতে হবে ব্রডব্যান্ড। এবং এই ব্রডব্যান্ড আমি খুব নিশ্চিতভাবেই বলতে পারি, আমি যাদেরকে আইএসপি লাইসেন্স দেই, এই লাইসেন্সধারীরাই কেবলমাত্র এই ব্রডব্যান্ড ইন্টারনেট দিতে পারে। জন্য যেটি আমার মনে হয় প্রাইম ব্যাংকের ডেটা হিসেবে কাজে লাগতে পারে। আপনারা কিন্তু এই আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের যে কষ্টের সময়টা গেছিল, সেই সময়টা অতিক্রম করে এসছেন। কারণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের এমন সময় গেছে যখন
নিজেদের তার বসাইয়া দিয়া তারপরে সেগুলো রক্ষণাবেক্ষণ কইরা তারপরে কানেকশন দিতে হচ্ছে। এখনো বহু জায়গাতে তাদের লাস্ট মাইল কানেক্টিভিটি দিতে হয়। কিন্তু আমরা বাংলাদেশে অন্তত পক্ষে এইটুকু নিশ্চিত করেছি 2021 সালের পরে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু ডাইরেক্ট ব্রডব্যান্ড কানেক্টিভিটির কোনো সংকট থাকবে না। 3800 ইউনিয়নে আমরা পৌঁছে গেছি, 777টা ইউনিয়নে পৌঁছানোর ব্যবস্থা করতেছি, বাকিগুলোতে আমরা স্যাটেলাইট দিয়ে পৌঁছে যাব। এবং এই যে যাত্রাটা, সেই যাত্রাটা আমাদের জন্য, বিশেষ করে আমাদের দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য, আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি, যে ডিজিটাল বাংলাদেশের সূচনা বস্তুতপক্ষে বঙ্গবন্ধু করে দিয়ে গেছিলেন, সেই আইটিওর মেম্বারশিপ নিয়ে বেতবনিয়ায় উপগ্রহ কেন্দ্র স্তরে আমাদের প্রধানমন্ত্রী 96 থেকে 2001 কম্পিউটারের উপরে ডিউটি তুলে দিলেন, দেন মোবাইলের মনোপলি ভেঙে দিলেন, দেন ভিসেট স্থাপন করে যাতে অনলাইন ইন্টারনেটে যাওয়া যায় সেই ব্যবস্থা করে দিলেন। এগুলোর ধারাবাহিকতার প্রেক্ষিতে কিন্তু 2008-এ আমরা পৃথিবীতে প্রথম ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছি। এবং এই ডিজিটাল বাংলাদেশের যে যাত্রাটা ছিল, এই যাত্রা 11 বছরে আমরা যে পথটা চলেছি, সামহাও কেমন করে, ওই যে প্রতিটি জিনিসেরই কিছু মন্দ আছে, কিছু ভালো আছে। মন্দটা হলো করোনা, এটি ভয়ঙ্কর সংক্রামক রোগ, জীবন বিপন্ন হয়ে আছে আমাদের, কিন্তু তার মধ্যে একটা প্রয়োজনীয়তাও দেখে দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুমি ডিজিটাল যুগে বাস করো এবং এই ডিজিটাল যুগের বসবাসের জন্য তোমার যে অবকাঠামো দরকার, তোমার যে সেবার প্রকৃতিটা বদলানো দরকার, সেইটা তোমাকে থাকতে হবে। তো আমি এইটুকু বলবো, যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি বরাবরই বলে আসছি, সেটি হচ্ছে আমরা ইন্টারনেটকে নগর কেন্দ্রিক রেখেছিলাম, ধনী মানুষের প্রয়োজন মনে করেছিলাম, এগুলো থেকে কিন্তু এখন বেরিয়ে গেছে। আমার ইন্টারনেট গ্রাহকরা এখন কেবলমাত্র বড় বড় কোম্পানি, ধনী মানুষ অথবা বিত্তবান, এদের মধ্যে নেই। আপনারা বরং লক্ষ্য করবেন যে যে কেউ, একটা বাচ্চাও যদি কারো বাসায় আসে, আইসা জিজ্ঞেস করে তোমার ওয়াইফাই পাসওয়ার্ডটা কি, আমাকে একটু বলো তো। তার কারণ হচ্ছে সে এক মুহূর্ত ওই ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। এই অবস্থার ভিতর দিয়ে আমাদের এখনকার টার্গেট যেটা, এই টার্গেটটা খুব স্পষ্ট। আমি আমাদের আইএসপিএবি যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমরা কিন্তু এখন ঘরে ঘরে ইন্টারনেট চাই। এবং ইন্টারনেট বলতে আমি ব্রডব্যান্ড ইন্টারনেট মিন করি। আমি ওই 3Gর ইন্টারনেট, ইভেন 4Gর ইন্টারনেট, তা দিয়েও কিন্তু আমার চাহিদা এখন মেটার সময় নয়, এই অবস্থার ভিতরে পৌঁছেছি। এবং চিন্তা করে দেখেন, বাংলাদেশের 80,000-এর উপরে গ্রাম আছে এবং তার প্রত্যেকটি বাড়িতে যদি আমার ইন্টারনেটের সেবা পৌঁছাতে হয়, তাহলে আপনার বাংলাদেশের আর কোন ব্যবসা খাত আছে সেই ব্যবসা খাতে এত বড় সম্ভাবনা আছে। এবং এইটি আমি একদম স্পষ্ট করে বলতে পারি, আমাদের একেবারে উপজেলা, জেলা, দেন বিভাগ এবং জাতীয় পর্যায়ের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গুলো থাকছে। এবং এই সার্ভিস প্রোভাইডার গুলোর জন্য আমি মনে করি যে আপনারা প্রাইম ব্যাংক যদি রিয়েল অর্থেই আপনাদের হাতটা প্রসারিত করে দেখেন, তাহলে একদিক থেকে আপনাদের জন্য একটা ভবিষ্যতের বিজনেস আপনারা তৈরি করে দিলেন। আপনাদের রাস্তা ধরে বাকি ব্যাংকগুলো হাঁটবে, এই গ্যারান্টি আমি আজকে দিয়ে যেতে পারি যে প্রাইম ব্যাংক যে পথে হাঁটছে, চলো আমরা ওই পথে হাঁটি। কিন্তু ততদিনে তাদের হয়তো বিলম্ব হয়ে যাবে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনারা যে নেতৃত্বের জায়গাটা প্রতিষ্ঠিত করলেন, আমি আরো অন্যান্য ব্যাংকের সাথে কাজ করেছি, বেসিসের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আমি চেষ্টা করেছি, আমি ব্র্যাক ব্যাংকের সাথে কাজ করার জন্য চেষ্টা করেছি, কিন্তু এইবার প্রাইম ব্যাংকে আমার যথেষ্ট অ্যাগ্রেসিভ মনে হয়েছে। এবং এটা সাধুবাদ জানানোর মতন একটি বিষয় যে আপনারা পুরো বিষয়টাকে ভিন্ন প্রেক্ষিতে, ভিন্নভাবে পুরোটাকে মূল্যায়ন করতে সক্ষম হয়েছেন। এবং আমি আপনাদেরকে ইকেবের মিটিংয়ে বলেছিলাম, আমাদের ব্যাংকিং এর হিসাব কিন্তু বলে আমাদের এসএমইরা টাকা মারে না, টাকা যারা মারে তারা সুইস ব্যাংকে টাকা জমায় এবং তাদের হাজার হাজার কোটি টাকাই তারা মারে। অতএব সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে
ক্ষুদ্র মাঝারি এই প্রতিষ্ঠানগুলো, এবং আমাদের আইএসপি গুলো, আমাদের বড় বড় আইএসপিও আছে, কিন্তু বড় বড় আইএসপি কে আপনারা বড় বড় ভাবে মূল্যায়ন করবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এই আইএসপি গুলোকে পাবেন যারা আসলে একেবারে ক্ষুদ্র বা মাঝারি পর্যায়ের। এবং এটির বড় সুবিধাটা হচ্ছে এই যে গোষ্ঠীটা এখন এই ক্ষুদ্র মাঝারি আইএসপি ব্যবসার ভিতরে আসছে, তারা কিন্তু অপেক্ষাকৃত তরুণ, এবং এই তারুণ্য তাদেরকে অনেক সময় মনে হয় যে তরুণরা ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারবে কিনা, ব্যবসা চালিয়ে নিতে পারবে কিনা, যেহেতু এটা মেধাভিত্তিক, এবং সেই কারণে তাদের উপরে আমাদের আস্থাটা একটু বেশি রাখতে হবে। আর বড় কথা যেটি সেটি হচ্ছে, যখন ব্যবসার সম্প্রসারণের যে বিষয়টা থাকে, সেই ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনারা দুটো অসাধারণ ক্ষেত্র আপনারা বাছাই করে নিয়েছেন যে সম্ভাবনাগুলো যেখানে আছে। যেমন আপনারা যেটা ই কমার্সের সাথে করেছেন, এটাও অত্যন্ত সুবিবেচিত হয়েছে, কারণ আমি মানে 20 বছর যাবৎ বলে আসছি যে ব্যবসা যা আছে তার সব ব্যবসায়ী ডিজিটাল ব্যবসায় রূপান্তরিত হবে, এখন আরো বেশি দৃশ্যমান হয়েছে। ঠিক একইভাবে ইন্টারনেট সার্ভিস এর যে সম্প্রসারণের ক্ষেত্রের কথা আমি বললাম, বাড়ি বাড়ি যদি আমার পৌঁছাতে হয়, তাহলে এটি যে কত বড় ক্ষেত্র সেটা আপনারা উপলব্ধি করতে পারেন। এবং এই উপলব্ধি করার ফলেই আমি আশা করি যে প্রাইম ব্যাংক আমাদের এই ইন্ডাস্ট্রির পাশে থাকার ফলে আমার যে স্বপ্নটা দেখছি, বাড়ি বাড়ি ইন্টারনেট পৌঁছাতে চাই, এই স্বপ্ন বাস্তবায়নটা সহজ হয়ে যাবে। আমি প্রাসঙ্গিকভাবে এইটুকু বলতে চাই, আমরা বহু মানে একেবারে ব্যক্তি হিসেবে, মন্ত্রী হিসেবে আমি বরাবর চেষ্টা করে আসছি ইন্টারনেট যাতে সহজলভ্য হয়, ইন্টারনেট জানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ইন্টারনেট কোনো কোনো ক্ষেত্রে, যেটি আমি আজকেও একটি অনুষ্ঠানে বলেছি, যে আমি যদি শিক্ষায় বিনামূল্যে ইন্টারনেটও দেই এবং ইন্টারনেটে যদি আমি সাবসিডিও দেই, এটাকে আমার ব্যয় হিসেবে গণ্য করা উচিত না, এটা আমার বিনিয়োগ হিসেবে গণ্য করা উচিত। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে কর আরোপ করার জন্য, রাজস্ব সংগ্রহ করার জন্য নিশ্চয়ই রাষ্ট্রের প্রচেষ্টা থাকবে, রাষ্ট্রকে সেই কাজ করতেও হবে, কর আরোপ এবং রাজস্ব সংগ্রহ করতে হবে। কিন্তু সব জায়গা থেকে তো আমি কর আরোপ করি না। যদি আমরা ওই রাজস্বের বিষয়ে দেখতে চাই, তাহলে আমি বিনামূল্যে বই দিই কেন? বিনামূল্যে যদি বই দেই, তার মানে হচ্ছে আমি হাজার হাজার কোটি টাকা দিয়ে আমার ছাত্র ছাত্রীদেরকে শক্তিশালী করছি। তো একইভাবে বই যেরকম ভাবে দিচ্ছি, আমার তো মনে হয় ছাত্রছাত্রীরা এখন বলবে যে তুমি বই আমার একটু পরে দিও, কিন্তু আমার একটু ইন্টারনেট দাও আগে। তাহলে আমার তো বিনামূল্যে ইন্টারনেট পাওয়াটাও তার অধিকারের মধ্যে পৌঁছে। এবং আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে ওই সিদ্ধান্ত হওয়া উচিত যে আমরা তাদেরকে কিভাবে বিনামূল্যে, স্বল্প মূল্যে এইভাবে দিতে পারি। আমরা এর মধ্যে কাজ করার চেষ্টা করেছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যের ওয়াইফাই তৈরি করার চেষ্টা করছি। আমরা আমাদের দিক থেকে ব্যান্ডউইথের মূল্য এখন যে পর্যায়ে নিয়ে আসছি, এটি বোধহয় কেউ 2008 সালে কল্পনাও করে নাই। তো সেই কারণে আমাদের প্রচেষ্টাটা অব্যাহত থাকবে, এবং এই অব্যাহত প্রচেষ্টার সাথে আমি আমার আইএসপির যে সহকর্মীরা আছে তাদেরকে এক ধরনের যোদ্ধা মনে করি। এই যোদ্ধারা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে বড় অগ্রণী সৈনিক হিসেবে কাজ করছে। এই যে করোনা কাল গেছে, সেই করোনা কালের মধ্যেও কিন্তু আমরা ইন্টারনেটকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করে তাদের কাছ থেকে যে সেবাটুকু পেয়েছি জীবনের ঝুঁকি নিয়ে, তারপরেও আমাদের এই ইন্টারনেটের কর্মীরা যে কাজ করেছে তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। এবং আমি মনে করি যে দেশপ্রেম না থাকলে শুধু ব্যবসা হলেই কিন্তু এই কাজটি ওরা করতো না। তার কারণ হচ্ছে আমি নিশ্চিত জানি যে আমাদের এই ইন্টারনেট সেবাদানকারীরা তারা হয়তো এই সময়কালের ভিতরে গ্রাহকের কাছ থেকে বিলও তুলতে পারেনি, অর্থাৎ তাদের নিজেদেরকেই
নিজেদের এমপ্লয়ি থেকে শুরু করে অবকাঠামো ঠিক রাখতে হয়েছে এবং সেই অবস্থার মধ্য দিয়েই জনগণকে সেবাটা তারা দিয়ে গেছেন। এই যে দিয়ে যাওয়াটা, এটা যে কত বড় দেশপ্রেমের লক্ষণ, এটি আমি আশা করি ভবিষ্যৎ নিশ্চয়ই মূল্যায়ন করবে। আমি আজকে এই আমাদের আইএসপি যে প্রাইম ব্যাংকের সাথে সমঝোতাটা করছে, এটাকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে আমরা একটি বিশাল বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জগৎ দেখতে পাবো এবং এই জগৎটার প্রতি আমি তাকিয়ে থাকলাম। আমার দিক থেকে আমি এইটুকু বলবো যে ইন্টারনেট সেবা দানকারী যারা আছেন তারা প্র্যাকটিক্যালি আমার তো আপন বটেই, আমি তাদের পরিবারের লোক এবং সেই অর্থে তাদের যে সংকটগুলো আছে, সমস্যাগুলো আছে, যেসব বিষয়ে তাদেরকে রিয়েল অর্থেই পিঞ্চ করে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমি প্রতি মুহূর্তে নজর দেওয়ার চেষ্টা করি এবং দিতে থাকবো। আমি আশা করি পারস্পরিক সমঝোতা এবং সহায়তার মধ্য দিয়ে আমরা যে সমস্যাগুলো বিরাজ করছে সেগুলো সমাধানের পথেও যেতে পারবো। আমি আবারও অভিনন্দন জানাই, আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি প্রত্যাশা করব যে এই জায়গাটাতে আপনারা এসেছেন। আমাদের তথ্য প্রযুক্তির আরো দু একটি খাত আছে, যেমন ধরেন আমরা এই জায়গাটাতে একটু গুরুত্ব দিতে চাই, সেই জায়গাটা হচ্ছে আমাদের মেড ইন বাংলাদেশ। আমি আশা করব যে আপনারা এই জায়গাটাতে আইএসপি বা ই ক্যাবের মতন বা সফটওয়্যারের মতন না, আপনি এইখানে বরং একটু কলকারখানাই পাবেন, উৎপাদনমুখী প্রতিষ্ঠান পাবেন, যদিও তাদের নিজস্ব কোনো ট্রেড বডি নাই। কিন্তু আমি মনে করি যে আপনারা এই জায়গাটাকেও আমাদের দেশে যারা মোবাইল উৎপাদন করে, যারা অ্যাক্সেসরিজ উৎপাদন করে, যারা কম্পিউটার উৎপাদন করে, তাদেরকেও যদি আপনারা সহায়তা করতে পারেন তাহলে কিন্তু আমাদের টোটাল আইসিটি ইন্ডাস্ট্রি সামগ্রিকভাবেই উপকৃত হতে পারে। আমি আবারও ধন্যবাদ দেই। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমি আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যারকে তার চমৎকার বক্তব্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রাইম ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব রাহেল আহমেদকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ নাজমুল। প্রথমেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় মোস্তফা জব্বার সাহেবকে, স্যার আসসালামু আলাইকুম, এবং প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আরো একবার কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আইপিএসবির সভাপতি আমিনুল হক ভাই, সেক্রেটারি জেনারেল ইমদাদ ভাই এবং আমিন ভাই, আমাদের আরেকজন যিনি আমাদের মাঝখানে আজকে উপস্থিত নেই, মঈন ভাই, আপনাদের সবাইকে, আমার প্রাইম ব্যাংক পরিবারের আমাদের যে সহকর্মীরা আছেন, তৈয়ব, আমাদের এমএসএমইর হেড, নাজমুল, এবং আমাদের এমএসএমই পরিবারের এবং প্রাইম ব্যাংক পরিবারের অন্যান্য সকল সদস্যকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আমি একটা জিনিস আরেকবার হয়তো একটু রিপিটেশন হবে মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য, কিন্তু আমি তবুও ওনাকে আরেকবার আমাদের পক্ষ থেকে বলতে চাই। আজ থেকে 1 মাস মতন সময় আগে ওনার সাথে একটি অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে, তথ্য প্রযুক্তি খাতে অ্যাক্সেস টু ফাইন্যান্স শীর্ষক একটি ওয়েবিনারে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে থাকবার, এবং ওইখানটাতে ওনাকে আমরা অ্যাসিওরেন্স দিয়েছিলাম আমাদের প্রাইম ব্যাংকের তরফ থেকে অ্যাটলিস্ট, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে এগিয়ে না আসলেও প্রাইম ব্যাংক পুরোধা হিসেবে এই ক্ষেত্রে সবসময় যেভাবে ব্যতিক্রমী সেবা এবং সার্ভিস নিয়ে এগিয়ে এসছে, এই তথ্য প্রযুক্তি খাতেও আমরা তার কোনো ব্যতিক্রম হবে না এবং প্রাইম ব্যাংক এগিয়ে থাকবে। স্যার, আপনার সদয় অবগতির জন্য বলছি যে বেসিসের সাথে আমরা যে প্রথম এমওইউটি করেছি, আজ থেকে 1 মাসের একটু কম সময় হবে, এর মধ্যেই আমার কাছে আজকের যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী প্রায়
প্রায় 33 জন আবেদন করেছিলেন বেসিস সদস্য, যারা সবাই আমাদের ব্যাংকের সঙ্গে সম্পূর্ণ নতুনভাবে সম্পর্ক স্থাপন করছিলেন। এমন না যে আমাদের ব্যাংকের সঙ্গে ওনাদের আগের কোনো সম্পর্ক ছিল। এর ভেতরে প্রায় 3 কোটি টাকার মতন আমরা অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছি 15 জনের, এবং বাকি 12 জনের প্রায় 5.5 কোটি টাকার ঋণ প্রস্তাব আমাদের অলরেডি কাজ চলছে। সো এটা শুধুমাত্র আমরা যে কথা এবং কাজের মধ্যে কোনো অমিল রেখে শুধু যে কাজ করছি না, শুধু কথা বলছি সেটা না, সেই রিঅ্যাসুরেন্সটা আমরা প্রাইম ব্যাংকের তরফ থেকে আপনাকে এবং সেই সাথে তথ্য প্রযুক্তি খাতের যে সংগঠন যারা আছেন সবাইকে সেটি আমরা আরেকবার বলে দিতে চাচ্ছি যে প্রাইম ব্যাংক ট্রাইস টু ওয়াক দ্য টক, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা আমাদের যে ছোট্ট ভূমিকা এই বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে, সেই ডিজিটাল বিপ্লবে আমাদের ভূমিকা সবসময় অব্যাহত থাকবে। আজকে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কত বড় একটি ভূমিকা রাখছে বাংলাদেশের সর্বক্ষেত্রে, সেটা আমার মনে হয় আবাল বৃদ্ধ বনিতা আমরা সবাই চোখ বন্ধ করে বলতে পারি। আজকে বাড়িতে আমাদের যদি ইন্টারনেট সার্ভিসের একটু এদিক ওদিক হয়, তাহলে আমাদের সন্তানদের স্কুল থেকে শুরু করে, আমাদের ওয়ার্ক ফ্রম হোম থেকে শুরু করে, রাতের বেলা একটু অবসর সময় পেলে নেটফ্লিক্সে মুভি দেখা থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। সো একেবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মতো ইন্টারনেট আমাদের সকল বয়সের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবং আমরা যারা 71-এর প্রজন্ম, আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, আমাদের এখনো মনে আছে প্রথম ইন্টারনেট সার্ভিস আসবার পরে সেই ডায়াল আপ সার্ভিসের সেই যে একটা ইউনিক আওয়াজ, যে কানেকশন পাওয়ার সাথে সাথে মনে হতো শরীরের মধ্যে একটা শিহরণ আসতো যে ইন্টারনেটের জগতে ঢুকে গেলাম, একটা অপার সম্ভাবনার জগতে ঢুকে গেলাম। সেইখান থেকে যে ট্রান্সফরমেশন বা রূপান্তর, এবং এই ব্রডব্যান্ডের বদলতে আজকে বুঝতেই পারি না সারাক্ষণ কানেক্টেড আছি 24/7। এই যে একটা বিরাট ট্রান্সফরমেশন এবং একটি দেশের, একটি জাতির যে সম্পূর্ণ ট্রান্সফরমেশন, সেইটির জন্য তথ্য প্রযুক্তি খাতে যে বিপ্লব, সেই বিপ্লবের অন্যতম রূপকার আমাদের সাথে আছেন আজকে প্রধান অতিথি হিসেবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে দূরদর্শিতার সাথে ডিজিটাল বাংলাদেশ গড়বার যে স্বপ্ন, সেইটির সাথে ক্ষুদ্রভাবে হলেও আমরা আর্থিক খাত থেকে প্রাইম ব্যাংক চেষ্টা করছি যে তথ্য প্রযুক্তি খাতকে আমরা একটি অগ্রাধিকার খাত হিসেবে আমাদের ব্যাংকে আইডেন্টিফাই করেছি, এবং যেখানে আমরা চেষ্টা করছি আজকে আমাদের যে অল্টারনেটিভ ফাইন্যান্সিং সেক্টরস গুলো, তার ভেতরে এইটিকে একটি অগ্রাধিকার দিয়ে সেখানে যতখানি সম্ভব এই অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবার জন্য। ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো মিথ নয়, ডিজিটাল বাংলাদেশ একটি বাস্তবতা। আনফরচুনেটলি যেটি মন্ত্রী মহোদয় আমাদেরকে বলেছেন যে কোভিড হয়তো একটি ভালো জিনিস হয়নি আমাদের জন্য, অবশ্যই একটা খারাপ জিনিস, বৈশ্বিক মহামারী, যার ভেতরে আমরাও কোনোভাবে এক্সেপশন নই। কিন্তু আমাদের এই কোভিড আমাদেরকে মাথার মধ্যে একটি জিনিস ঢুকিয়ে দিয়ে গেছে যে ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই, এবং ওই ডিজিটাইজেশনের ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস এবং নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সার্ভিসের কোনো বিকল্প হতে পারে না। এবং সেই ক্ষেত্রে আজকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাথে আমরা এই যে সমঝোতা স্মারকের মাধ্যমে নিজেদেরকে জড়িত করতে পেরেছি, আমরা মনে করি যে প্রাইম ব্যাংকের তরফ থেকে আমরা ধন্য এবং কৃতজ্ঞ। এবং তথ্য প্রযুক্তি খাতের যতগুলো সংগঠন বা যতগুলো খাতকে আমরা অগ্রাধিকার ভাবে কাজ করবার জন্য চিহ্নিত করেছিলাম, তার একটি তৃতীয় মাইল ফলক আজকে। এবং আমি যতটুকু জানি, উমর তাইয়াব আমাকে কারেক্ট করতে পারেন, যে আমরা হয়তো আরেকটি সংগঠনের সাথে খুব শিগগিরই সমঝোতা স্মারক করতে, তথ্য প্রযুক্তি খাতের আরেকটি বড় অংশ বা আরেকটি বড় অঙ্গ সংগঠন। সো মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতৃবৃন্দ বা সাংগঠনিক নেতা যারা আজকে উপস্থিত আছেন, এবং সর্বশেষে এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যে সাংবাদিক ভাই বোনরা আছেন, সবাইকে আমাদের প্রাইম ব্যাংকের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার বক্তব্যের জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি আগেও বলেছি যে আমাদের আজকের অনুষ্ঠানটি প্রাইম ব্যাংকের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে,
এবং আমাদের অনেক সাংবাদিক বন্ধু আমাদের সাথে ওয়েবিনারে যুক্ত আছেন এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছেছি এবং এখানে রয়েছে প্রশ্নোত্তর পর্ব। আমরা এই প্রশ্নোত্তর পর্বে আমরা সোশ্যাল মিডিয়া থেকেও অনেকগুলো প্রশ্ন পেয়েছি, প্লাস আমাদের কাছে আমাদের ওয়েবিনারে যুক্ত সাংবাদিক ভাই বোন বোনরা আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। আমি কিছু প্রশ্নের উত্তর হয়তো আমরা প্রেস কনফারেন্সে ইতিমধ্যে পেয়ে গেছি, তাই আমি খুব বেছে কয়েকটি প্রশ্ন করব আমাদের বন্ধুদের কাছে। বাংলাদেশে 5G সার্ভিস কবে চালু হতে পারে? ফাইবার অপটিক, সাবমেরিন কেবল এবং ওয়াইম্যাক্স অনেক ধরনের প্রযুক্তি এসছে। আগামী দিনে ব্রডব্যান্ড ইন্টারনেটে কি ধরনের নতুন প্রযুক্তি আসতে পারে এবং বাংলাদেশ কি দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির জন্য প্রস্তুত আছে? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আমার এই প্রসঙ্গে আপডেট করার বিষয় সেটি হচ্ছে যে 2018 সালে যখন নির্বাচন হয় তখন আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এই খাতের 3টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। এটা হচ্ছে 2023 সালের মধ্যে আমরা 3টি কাজ সম্পন্ন করব। একটি হচ্ছে আমরা 3য় সাবমেরিন কেবলে যাব, একটি হচ্ছে আমরা 5G তে যাব এবং আরেকটি হচ্ছে যে আমরা 2য় বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রস্তুতির কাজটা করব। সুতরাং এই 3টির ক্ষেত্রে আমাদের কমিটমেন্ট যেটি আছে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা 2019 সাল থেকে কাজ করছি। এর মধ্যে আমি আপনাদেরকে অবহিত করতে পারি যে আমরা 3য় সাবমেরিন কেবল সিমি V6 এ আমরা ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছি, সমঝোতা স্মারক সই হয়ে গেছে। এটি 2023 সালে চালু হবে। আমরা ইতিমধ্যেই 5G টেস্ট করেছি, আপনারা জানেন 2018 সালে। আমরা এর মধ্যে 5Gর পথনকশা তৈরি করেছি এবং এই পথনকশার প্রেক্ষিতে আমরা চেষ্টা করব। 21 সালেই আমাদের করোনা একটু বেকায়দায় ফেলেছে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব যদি পরিস্থিতি সামাল দিতে পারি তাহলে আমরা 5Gর অকশন হয়তো 21 সালের মধ্যেই আমরা করে ফেলতে পারবো। আর আমাদের যেটা স্যাটেলাইট কি ধরনের হবে সেটার প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি যে এটা আরেকটি কমিউনিকেশন স্যাটেলাইট হবে না তার সাথে আবহাওয়া বা আরো কিছু যুক্ত হবে। তো সামগ্রিকভাবে আমাদের এই প্রচেষ্টাগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের কানেক্টিভিটি কেন্দ্রিক এবং এই কানেক্টিভিটি কেন্দ্রিকের ক্ষেত্রে আমরা এখন দেখছি পৃথিবীতে প্রতি মুহূর্তেই পরিবর্তনগুলো আসছে। এই পরিবর্তনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটি হচ্ছে যেমন ধরেন 5G প্রচলন করার মানে হচ্ছে আসলে আমি একটা বিশাল আকারের ওয়্যারলেস ব্রডব্যান্ডের দিকে যেতে পারবো। আবার অন্য দিক থেকে প্রযুক্তি আসছে যে আমাদের বিদ্যমান ফিক্সড যে ব্রডব্যান্ড গুলো আছে সেগুলোর সাহায্যে আমি বিস্তৃত এলাকা জুড়ে হয়তো ওয়াইফাই কানেকশন গুলো দিতে পারবো। এর সাথে এমনও ব্যবস্থা এখন আমরা শুনতে পাচ্ছি, আমরা কিছু পিওসিও করতেছি, সেটি হচ্ছে আমার মোবাইলের যে টাওয়ার আছে সেই টাওয়ারের সাথে আমি যদি কিছু যন্ত্রপাতি যুক্ত করি তাহলে ওইখানেও আমি ব্রডব্যান্ড দেবার মতন একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। তো সামগ্রিকভাবে এই পরিবর্তনগুলো আমরা অবজার্ভ করছি এবং সেই পরিবর্তন অনুসারেই আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে থাকব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমাদের কাছে প্রশ্ন এসছে, প্রবর্তন লুৎফুর রহমান সাহেব প্রশ্ন করেছেন। উনি প্রশ্ন করেছেন হাকিম ভাইকে সরাসরি যে আইএসপিএবি সদস্যরা ইন্টারনেটে কি কি ধরনের সার্ভিসের সাথে জড়িত আছেন। ঢাকা এবং বিভাগীয় শহরগুলোর বাইরে মোবাইলের 4G সুবিধা খুব একটা পাওয়া যায় না। আপনারা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস সুবিধা জেলা শহরে কতখানি বিস্তৃত করেছেন? জি ধন্যবাদ। আমরা ব্রডব্যান্ড সার্ভিস ছাড়াও বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ফিক্সড ব্রডব্যান্ড ছাড়া ওয়াইফাই যে কানেক্টিভিটি আছে সেটা দেওয়া হয়, সাইবার সিকিউরিটি দেওয়া হয়, ওয়েব হোস্টিং, ডোমেন রেজিস্ট্রেশন, ওয়েবসাইট ডিজাইন এবং বিভিন্ন সিস্টেম ইন্টিগ্রেশন
এছাড়া বড় একটা পার্ট আছে হচ্ছে কি আমরা ইন্টারনেটের উপর বেস করে আইপি টেলিফোনি সার্ভিসও আমাদের আইএসপি সার্ভিস প্রোভাইডাররা প্রোভাইড করে থাকেন। এবং রিসেন্টলি বেশ কতগুলি সংস্থা ওনারা মোবাইল ডায়ালারও উদ্বোধন করেছেন এবং সাশ্রয়ী মূল্যে বিভিন্ন জায়গায় কথা বলার জন্য এই প্যাকেজটি বেশ জনপ্রিয় হচ্ছে। আর ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশনের ক্ষেত্রে যেটা বলবো যে গত 3 বছর আগেও আমাদের ইন্ডাস্ট্রিতে যেভাবে ঢাকার বাইরে খুব একটা পেনিট্রেশন রেট ছিল না, বাট গত 1 বছর যদি আমরা লক্ষ্য করে থাকি, এখন পর্যন্ত বলা যেতে পারে জেলা শহরগুলোতে কিন্তু বড় বড় ন্যাশন ওয়াইড আইএসপি এবং অন্যান্য আইএসপি গুলি তাদের সেবা বিস্তৃত করেছে এবং তারই ফলশ্রুতিতে আশা করা যায় যে আগামী 1 বছরের মধ্যে উপজেলায় পর্যায় পর্যন্ত ফিক্সড ব্রডব্যান্ডটা আমরা পৌঁছে দিতে সক্ষম হব। সেই ক্ষেত্রে সরকারের কিছু পলিসি কিংবা বিটিআরসির কিছু সাহায্য সহযোগিতা হবে। আশা করি যে আমাদের মাননীয় মন্ত্রীর মাধ্যমে আমরা এগুলা শুরু করতে পারলে আগামী 2 বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ফিক্সড ব্রডব্যান্ডটা পৌঁছে দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ। ধন্যবাদ হাকিম ভাই। আমাদের কাছে ঢাকা ট্রিবিউন থেকে প্রশ্ন এসছে। আমাদের তিনি জানতে চেয়েছেন আমাদের ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে, যদিও আমরা এটা কভার করেছি তারপরেও জিজ্ঞেস করছি, why is Prime Bank so passionate about this sector? অর্থাৎ recently it has been observed that Prime Bank has signed up the agreement with both BASIS and ECAB for collateral free loan. So why do you think Prime Bank is so passionate about this sector? And what is the next plan for the bank to improve this kind of categories such as ICT and the ancillary sectors that's related to ICT? ধন্যবাদ। ঢাকা ট্রিবিউন থেকে যিনি প্রশ্ন করেছেন ওনাকে ধন্যবাদ। আমার মনে হয় অলরেডি আমাদের এমএসএমই বিভাগের যে প্রধান ওমর তৈয়ব তার বক্তব্যে এবং আমি আমার সমাপনী বক্তব্যে ব্যাপারটাকে কভার করেছি। আমি শুধু একটু রিইটারেট করব যে why we are so gung-ho or we are so focused on this segment. এক বাক্যে যদি বলি যে কোভিড আমাদের বিভিন্ন জিনিস যেভাবে নতুন করে দেখতে শিখিয়েছে, ঠিক সেইভাবে আমরা তো একটা ব্যাংকিং ব্যবসায় আছি। দেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য যখন স্থবির হয়ে গেছে, ঠিক তখন একটা জিনিস যেটা আমি বারবার বলছি যে ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই এবং ডিজিটাইজেশন ইজ তথ্য প্রযুক্তি রিলেটেড বা তথ্য প্রযুক্তিকে ভিত্তি করেই ডিজিটাইজেশন। এবং এই সময়ে আমরা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছি বা আমরা যারা প্রাইম ব্যাংকে কাজ করছি, আমরা সবসময় একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করবার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করেছি টু বি অ্যাহেড ইন দ্য রেস। আমরা থট লিডারশিপের সাইড থেকেও সবসময় চেষ্টা করেছি একটু এগিয়ে থাকবার জন্য বিভিন্ন ভাবে বা বিভিন্ন পর্যায়ে সেবা অথবা প্রোডাক্টের মাধ্যমে। তো এই ক্ষেত্রেও আমরা ঠিক সেই কাজটি করবার চেষ্টা করেছি। আমরা এই বছরের শুরু থেকেই ফেব্রুয়ারি মার্চ নাগাদই আমরা কাজ করছিলাম যে আমাদের প্রথাগত যে এমএসএমই ফাইন্যান্সিং বাংলাদেশে হচ্ছে, সেই প্রথাগত এমএসএমই ফাইন্যান্সিং এর কিছুটা বাইরে এসে প্ল্যাটফর্ম বেসড অথবা কিছুটা সংগঠন ভিত্তিক বা একটা ব্লক করে কোনো একটি একাংশকে নিয়ে আমরা কাজ করতে পারি কিনা বা একটা স্পেশালাইজেশন তৈরি করতে পারি কিনা, সেটির ধারাবাহিকতাতে আনফরচুনেটলি কোভিডও সেখানে কোইনসাইড করে এবং আমাদের এই প্রচেষ্টাকে আরো ত্বরান্বিত করে এবং সেই ত্বরান্বিত প্রচেষ্টার একটি ফসল হিসেবেই আজকে তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে আমাদের এই সমঝোতা স্মারক। এর পাশাপাশি আরো কয়েকটি সেক্টরকে আমরা আইডেন্টিফাই করেছি, এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন যে আমরা আমাদের এই ক্ষুদ্র মাঝারি শিল্পের যে ফাইন্যান্সিং সেখানে এবং বৃহৎ শিল্পের ফাইন্যান্সিং এর ক্ষেত্রেও আমরা ট্র্যাডিশনালি আর্থিক খাত যেভাবে কাজ করে এসছে তার থেকে কিছুটা ভিন্নতর ভাবে আমরা আমাদের টার্গেট সেক্টর এবং আমাদের যে সম্পর্ক বহুদিনের গত 25 বছরের পথ চলার আছে তাকে আরো মজবুত করবার জন্য আমরা কিছুটা ভিন্ন ধারার সেবা, সার্ভিস এবং সলিউশন, যেটা আমরা বলি যে আমরা সরাসরি মহাজনী টাকা ধার দেয়া নেয়ার ব্যবসা করি না। আমরা প্রাইম ব্যাংক থেকে গত 25 বছর ধরে পথ চলায় সবসময় মাথায় রেখেছি যে আমরা একটা সলিউশন প্রোভাইডার হব। তো আমাদের সেই ধারাটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
হ্যাঁ, শেষ করেন আমার মনে হয়। জি স্যার। নাজমুল, আপনার কাছে আর যদি কোনো ওইরকম এর আগে উত্তর দেওয়া হয়ে গেছে অনেক প্রশ্নের আমি দেখলাম। আমরা মোটামুটি সবই বলে দিয়েছি তো। জি জি স্যার। জি নাজমুল, আপনার মনে হয় উই ক্যান র্যাপ আপ। ইয়া জি জি আমাদের মানে যেগুলো আমার কাছে এসছে এগুলো আমরা অনেকটাই এখানে কভার করেছি। আমি একটা শেষ প্রশ্ন নিয়ে যে এখনই মানে অনুষ্ঠানটি সমাপনী ঘোষণা করছি। জি জি আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসছে এবং আপনাদের সবাইকে আজকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আমাদের সাথে আজকে সরাসরি যুক্ত ছিলেন ফেসবুক লাইভের মাধ্যমে, এছাড়াও আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের যারা ফেসবুকের ফলোয়ার আছেন এবং ইউটিউবের ফলোয়ার আছেন যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানানোর মাধ্যমে আমরা আজকের সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আবারও আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। পর্যন্ত ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরছি, কাউকে আমাদের দিকে তাকাইতেও দেখি নাই। আপনারা এর মধ্যে আমাদের 3টা প্রতিষ্ঠানের প্রতি জোর দিয়েছেন, আরো 2টো প্রতিষ্ঠানের দিকে যাবেন, এর মধ্যে 3 কোটি টাকা ডিসবার্সও করে দিয়েছেন। আমি তো ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, কারণ এই আমাদেরকে ব্যাংকের দরজায় ঢুকতে দেওয়া হয় নাই, সেখানে আপনারা আমাদেরকে এতটা গুরুত্ব দিয়েছেন এই আইসিটি পুরা খাতকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার একটা ধারণা যে আপনারা ব্যাংকিং খাতের একটা নতুন ডিরেকশন তৈরি করছেন এবং এই জন্যই আমি আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ স্যার, আমরা আরো বড় পরিসরে স্যার আপনার ইয়েতে গাইডেন্সে ইনশাআল্লাহ আরো কাজ করতে চাই। আমাদেরকে শুধু সেই সহযোগিতাটা করবেন স্যার ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হাকিম আমদা, অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের তো একটা দরজা খুললো, সো এটাকে মানে আমি মনে করি একটা সুযোগ আসলে সুযোগটাকে পরিকল্পিত উপায়ে ব্যবহার করতে হয়। আমি আশা করি তোমাদের উপরে আমার প্রচন্ড আস্থা আছে, তোমরা পরিকল্পিত উপায়ে এটাকে ব্যবহার করতে পারবা, এটুকু আমার ভরসা আছে। সো সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করি, আমি আবার আরেকটা মিটিং এ ঢুকবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। ইমদাদ ভাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রাহেল ভাই। হাকিম ভাই থ্যাংক ইউ, এমদাদ ভাই থ্যাংক ইউ, বস থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রাইম ব্যাংকে আবারও থ্যাঙ্কস। থ্যাংক ইউ।